2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। পূজা উপলক্ষে কিছুদিন আমাদের অনলাইন ক্লাস বন্ধ ছিল। বন্ধের পরে এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। বন্ধের আগে আমি তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে মোটামুটি যেগুলো আলোচনা করেছি, প্রথম অধ্যায়ের সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ প্রথম অধ্যায়। এখানে আমরা আলোচনা করেছি সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, উৎপত্তি, ক্রমবিকাশ। আজ আমাদের আলোচনার বিষয় সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি রাশেদা আক্তার গাজী, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সমাজবিজ্ঞান ইতিমধ্যে যে আমরা আলোচনা করেছি সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, সেই আলোচনার মধ্যেই আসলে আমরা বুঝতে পেরেছি যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু, এবং এই আলোচনার মধ্যেই নিহিত ছিল এর প্রয়োজনীয়তা। সমাজ সম্পর্কে, সমাজের মানুষ সম্পর্কে, মানুষের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ একান্ত অপরিহার্য। কারণ একমাত্র সমাজ বিজ্ঞানই সমাজ এবং মানুষ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। তাই মনে রাখতে হবে, বর্তমান সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জন করতে হলে যেমন সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি আমরা যদি অতীতের সমাজ সম্পর্কে জানতে চাই, অতীত মানুষের সামাজিক কার্যকলাপ সম্পর্কে জানতে আগ্রহী হই, তাহলে সমাজবিজ্ঞান পাঠ অত্যাবশ্যক। এই সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেছেন যে সমাজবিজ্ঞান পাঠের সামাজিক এবং ব্যক্তিগত উভয় ধরনের মূল্যই আছে। অর্থাৎ এটা পাঠ করলে তুমি ব্যক্তিগতভাবে যেমন লাভবান হবে, ব্যক্তিগতভাবে যেমন তোমার চারিত্রিক উন্নয়ন হবে, মানসিকতার উন্নয়ন হবে, মূল্যবোধের উন্নয়ন হবে, তেমনি সামাজিক ক্ষেত্রেও এর উন্নয়ন হবে। সমাজ এবং সভ্যতার পরিবর্তনের সাথে সাথে সমাজবিজ্ঞানের আলোচনাও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসো তাহলে আমরা মূল আলোচনায় যাই যে সমাজবিজ্ঞানের পাঠের উপযোগিতার ক্ষেত্রসমূহ কি কি। প্রথমেই আমি স্লাইডে দেখতে পাচ্ছি সমাজ কাঠামো সম্পর্কে আমরা জানতে পারি। এর আগের আলোচনায় আমরা দেখেছি সমাজ কাঠামো কি। সমাজ কাঠামো হচ্ছে একটা বিমূর্ত ধারণা, মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে, অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা, কার্যাবলী, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে সমাজ কাঠামো গড়ে ওঠে। তাহলে সমাজবিজ্ঞানের পাঠের মাধ্যমে আমরা ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে যেমন জানতে পারি, এগুলোর ভূমিকা সম্পর্কে জানতে পারি, এর কার্যাবলী সম্পর্কেও জানতে পারি। যেহেতু সমাজবিজ্ঞান পাঠে একজন কৌতূহলী ব্যক্তি সমাজ সম্পর্কে জ্ঞানার্জন করতে পারে, সেহেতু এই জ্ঞানার্জনের মাধ্যমে সেই ব্যক্তি সেই সমাজের একজন আত্মসচেতন এবং শ্রেণী সচেতন সদস্য হিসেবে গড়ে উঠতে পারে। দ্বিতীয়ত আমরা দেখছি সমাজ সম্পর্কে জানতে। আমরা সামাজিক জীব, আমরা যখন থেকে দলবদ্ধভাবে বসবাস করতে শিখেছি তখন থেকেই আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করছি। তাহলে আর এই মানুষের যে সমাজ ব্যবস্থা, একসময় হয়তো সেটা সরল সহজ ছিল, কিন্তু যত দিন যাচ্ছে এই সমাজ ব্যবস্থা তত জটিল আকার ধারণ করছে। সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতিরেকে তুমি এই জটিল ব্যবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবে না, এটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। সুতরাং এই জটিল ব্যবস্থা জানতে আমাদের সমাজ বিজ্ঞান পাঠ জরুরি।
তাছাড়া আমরা যে সমাজে বাস করছি সে সমাজের গতি প্রকৃতি সম্পর্কে আমরা উদাসীন থাকতে পারি না। আমরা যদি গতি প্রকৃতি না জানি তাহলে আমরা এই সকল সামাজিক সমস্যা সম্পর্কে জানতে পারবো না, সমাধান সম্পর্কে বুঝতে পারবো না। তাহলে আমাদের সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানতে হবে। আর এটা জানতে হলে আমাদেরকে কি করতে হবে? সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। বিভিন্ন সমাজের সাথে নিজ সমাজের যে সামাজিক পরিবেশ সেটা আমরা তুলনামূলক আলোচনাও জানতে পারি। অর্থাৎ বিশ্বের যে বিভিন্ন সমাজ ব্যবস্থা রয়েছে বা পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা, প্রাচ্যের সমাজ ব্যবস্থা, এগুলো সম্পর্কে জানলে আমরা নিজ সমাজ সম্পর্কেও ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের সাথে তাদের পার্থক্যটা কোথায়। একথা সত্য যে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার পূর্বে মানব সমাজ সম্পর্কে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ হয়নি। কাজেই এদিক থেকে বিচার করলে সমাজবিজ্ঞানই মানব সমাজকে প্রথম মুখ্য বিষয় হিসেবে ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করেছে। সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারি। সমাজস্থ ব্যক্তিবর্গের নানাবিধ স্বার্থ চরিতার্থ বা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উন্নয়নের জন্য সামাজিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই প্রতিষ্ঠানগুলো বলতে আমরা কি বুঝি? যেমন পরিবার, সম্প্রদায়, সংঘ, মন্দির, মসজিদ, গির্জা, এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র, সরকার, এগুলো। তো মানুষ এগুলোর যখন সদস্য হয় কোনো না কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে থাকে, উদ্দেশ্য থাকে। একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মানুষ এ সকল প্রতিষ্ঠানের সদস্য হয়ে ওঠে। সুতরাং এ সকল প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে জানতে এবং এ সকল প্রতিষ্ঠানের যে যার প্রতিষ্ঠানগুলো যেভাবে ভূমিকা পালন করছে সেই ভূমিকা পালনের মধ্য দিয়েই প্রতিষ্ঠানগুলো সমাজকে গতিশীল রাখছে। তাহলে যে সকল প্রতিষ্ঠান আমাদের সমাজকে গতিশীল রাখছে সে সকল প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানা উচিত। আর আমাদের জীবনের উপর অর্থাৎ ব্যক্তি জীবনের উপর এ সকল প্রতিষ্ঠানের প্রভাব কি সেই প্রভাব সম্পর্কে জানতে হলেও আমাদের সমাজবিজ্ঞান পাঠ জরুরি। এ সকল প্রতিষ্ঠানের কাঠামোগত রূপ, বিভিন্ন কার্যাবলী, ইতিবাচক নেতিবাচক প্রভাব এ সম্পর্কে জানতে হলেও আমাদের সমাজবিজ্ঞান পাঠ জরুরি। চতুর্থত দেখো সামাজিক সম্পর্ক সমস্যা সম্পর্কে জানতে। সামাজিক সমস্যা এটাই আসলে সমাজবিজ্ঞানের মূল লক্ষ্য, সামাজিক সমস্যা সম্পর্কে জানা এবং এই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দান। তো সমাজবিজ্ঞান পাঠে দেখা যায় যে সমাজের বিভিন্ন সমস্যাগুলি চিহ্নিত করা যায় এবং এই সকল চিহ্নিত সামাজিক সমস্যা দূর করতে এবং যে কোনো সমাজ সংস্কার করতে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। অর্থাৎ সমস্যা চিহ্নিত করতে যেমন সমাজবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে, তেমনি এই সকল সমস্যা সংকুল সমাজকে সংস্কার করতে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। আবার আমার যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় কিভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে বা হতে পারে, কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে যেমন জানা যায়, অন্য অন্য সমাজ ব্যবস্থায় কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে, এটার উৎস কি সে সম্পর্কেও জানা যায়। সুতরাং সমস্যার গভীরতা জানতে হলে, সমস্যার উৎস জানতে হলে, সমস্যার সমাধান জানতে হলে প্রথমে সমাজবিজ্ঞান সম্পর্কে জানতে হবে। সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিত্য নতুন সামাজিক সমস্যা আমরা দেখছি যে সমাজ যত বেশি আধুনিক হচ্ছে, যত বেশি পরিবর্তন হচ্ছে, তত বেশি সমাজের সমস্যাগুলো নতুন নতুন ভাবে আমাদের চোখে ধরা পড়ছে। যেমন একসময় চুরি ডাকাতি ছিল সামাজিক সমস্যা, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায়
এর চেয়েও ভয়াবহ সমস্যা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, কিশোর অপরাধ, বয়স্ক স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, মাদকাসক্তি, ধর্ষণ, খুন। এই যে সমস্যা, এই যে ইদানিং ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে, কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে, বয়স্কদের বিভিন্ন একাকিত্ব দেখা দিচ্ছে, স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। এই সকল সমস্যার সমাধানে সবচেয়ে বেশি গবেষণা চালিয়ে যাচ্ছেন সমাজবিজ্ঞানীরা। সুতরাং এই যে নিত্য নতুন সমস্যা, এই সকল সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানীদের জ্ঞান সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। এরপর দেখো সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি। সমাজবিজ্ঞান পাঠ করলে যে কোনো দেশের আর্থসামাজিক পরিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, যে কোনো দেশের। এটা প্রাচ্য হতে পারে, পাশ্চাত্য হতে পারে, নগর হতে পারে, গ্রাম হতে পারে। তাহলে এই যে নগরায়ন এবং শিল্পায়ন, মূলত এই পরিবর্তনটা আসছে নগরায়ন এবং শিল্পায়নের পর এই পরিবর্তনটা দ্রুত হচ্ছে। আমাদের শিক্ষা সংস্কৃতিতে দ্রুত পরিবর্তন আসছে। এই পরিবর্তনের গতি প্রকৃতি জানতে হলে, এই পরিবর্তনের কারণ এবং এই পরিবর্তনের কোনো ইতিবাচক দিক যদি থাকে, নেতিবাচক দিক যদি থাকে, এগুলোর প্রভাব সম্পর্কে এই সকল বিষয়, ইতিবাচক দিক, নেতিবাচক দিক, প্রভাব বা ফলাফল, কারণ, সকল বিষয় সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের আলোচনা এবং অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পরিবর্তনের গতিধারাকে সমাজের বৃহত্তর স্বার্থে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের অনুশীলন গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞানের গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের সাহায্যে প্রশাসনিক ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পরিবর্তন এনে ব্যক্তির কল্যাণ বা সমাজের কল্যাণ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে সমাজবিজ্ঞানের অনুশীলন এবং গবেষণায় প্রাপ্ত তথ্যগুলো আমাদের কাজে লাগাতে হয়। পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। বিভিন্ন ধরনের পরিকল্পনা, এই পরিকল্পনা হচ্ছে উন্নয়নমূলক পরিকল্পনা। সমাজের উন্নয়নমূলক নানা পরিকল্পনা গ্রহণ করতে এবং এই প্রণয়ন করতে এবং এই জনকল্যাণমূলক যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অবশ্যই অপরিহার্য। বিশেষ করে আমাদের দেশে যে শিক্ষা, স্বাস্থ্য এবং জনসংখ্যা, এই সকল বিষয়ে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, সেক্ষেত্রে সমাজতাত্ত্বিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত জানতে হবে আমরা কাদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করছি। যাদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করছি তাদের মূল্যবোধ, তাদের বিশ্বাস, আদর্শ, প্রথা এগুলো সম্পর্কে যেমন জানতে হবে, তেমনি এই যে পরিকল্পনা গ্রহণ করলাম সেটা বাস্তবায়নে কি কি প্রতিবন্ধকতা বা বাধা আসতে পারে, সামাজিক এবং সাংস্কৃতিক যে বাধাগুলো আসতে পারে সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে। সাংস্কৃতিক বলতে এখানে মূলত ধরো রক্ষণশীল মানসিকতা অথবা কুসংস্কারচ্ছন্ন জনগোষ্ঠী, এগুলো মানে উন্নয়নের ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে কোনো সমাজের আমরা যখন উন্নয়নমূলক কাজ করতে যাব, সেখানে আমার কি কি বাধা আসতে পারে, কিভাবে তা দূর করা সম্ভব, এই সকল বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে হলে চাই সমাজবিজ্ঞানের সাহায্য। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যার সমাধানে অনেক সময় পরিবার পরিকল্পনার কথা বলা হয়ে থাকে, কিন্তু শুধুমাত্র আইনানুগ ব্যবস্থার মাধ্যমে এই পরিবার পরিকল্পনাকে ফলপ্রসূ করা যাবে না। ধরো তুমি কোনো একটা প্রত্যন্ত গ্রামে হুট করে গিয়ে তুমি পরিবার পরিকল্পনার কথা বলতে গেলে
সেখানে সেটা ফলপ্রসূ হবে না, ফলাফল ভালো আসবে না। হয়তো সেখানে দেখা যাবে ধর্মীয় গোঁড়ামি আছে, কুসংস্কার আছে। তাহলে সেক্ষেত্রে তোমার অন্যভাবে কিভাবে আগাতে হবে সেই যে পরিকল্পনা একটা গ্রহণ করতে হবে। এবং এটি বাস্তবায়নের জন্য যে এলাকাটাকে তুমি নির্বাচন করেছো, সেই এলাকার মানুষের মূল্যবোধ সম্পর্কে জানতে হবে, তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে হবে, ধ্যান ধারণা সম্পর্কে জানতে হবে। এগুলো সম্পর্কে জানার পরেই তুমি পদক্ষেপ নিতে পারবে যে আমি আমার এই যে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছি তা কিভাবে সেখানে প্রয়োগ করব বা বাস্তবায়ন করব। এই পরিকল্পনা বাস্তবায়নে সেখানেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সামাজিক বিচ্যুতি এবং অপরাধ দমনে সমাজ এবং সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যেও পরিবর্তন আসে। একসময় সমাজে যেটা অপরাধ মনে করা হতো না, পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা হয়তো অপরাধ। আবার এক সোসাইটিতে যেটা অপরাধ নয়, প্রাচ্যে যেটা পাশ্চাত্যে যেটা অপরাধ নয়, দেখা যাচ্ছে প্রাচ্যে সেটা অপরাধ। আবার প্রাচ্যে যেটা অপরাধ নয়, পাশ্চাত্যে সেটা অপরাধ। এভাবে সমাজ ভেদে, সংস্কৃতি ভেদে অপরাধ বা বিচ্যুত আচরণটা ভিন্ন ভিন্ন হতে পারে। দৃষ্টিভঙ্গির মধ্যে ভিন্ন ভিন্নতা থাকতে পারে। এই যে পরিবর্তন সমাজে দিন দিন পরিবর্তন হচ্ছে, বিশ্বায়নের ফলে কালচারের মধ্যে মিশ্র কালচার হচ্ছে, এগুলোর ফলে দেখা যাচ্ছে যে অপরাধের ধরন প্রকৃতির মধ্যেও পরিবর্তন আসছে। এখন সাইবার ক্রাইম যেমন বেড়ে গেছে, একসময় দেখা গিয়ে ছিনতাই বেড়ে গেছে, মাদকাসক্ত বেড়ে গেছে, সন্ত্রাস সংঘর্ষ এগুলো তো আছেই। এই যে অপরাধগুলো এগুলো কেন হচ্ছে? অনেক সময় দেখা যাচ্ছে সামাজিক মূল্যবোধের পরিবর্তনের ফলে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যা পেয়েছি অর্থাৎ প্রাপ্তির চেয়ে প্রত্যাশার ব্যবধান বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যা প্রত্যাশা করেছি যে রেজাল্ট ভালো করে খুব ভালো জব পাবো, কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমি সেই জব পেলাম না, তখন যে হতাশা, নৈরাজ্য, এসব কারণে এই অপরাধ প্রবণতাগুলো বেড়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে গবেষণা করে বা এগুলো নিয়ে কাজ করে সমাজবিজ্ঞান। এ সকল কিছুর পিছনে আর্থসামাজিক কারণ অনুসন্ধানে সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণা, অনুসন্ধান এবং এর নিরাময়ে বা প্রতিরোধে কি করা যেতে পারে, অপরাধ দমন, প্রতিরোধ এবং সংশোধন, এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে থাকে অনেক সময়। বর্তমানে দেখা যায় অপরাধীরা যাতে মানুষ হিসেবে সমাজে পুনর্বাসিত হতে পারে, সেজন্য বিজ্ঞানসম্মত উপায়ে তাদের সংশোধনের বিভিন্ন পদ্ধতি এবং প্রতিষ্ঠান রয়েছে। এখন আমরা দেশের বাইরের কান্ট্রিগুলোতে দেখি কারাগারে যারা কয়েদি আছে তাদের বিনোদনের ব্যবস্থা থাকে, যেন তারা কারাগারে থেকে আরো বেশি আরো বেশি ক্রিমিনাল না হয়ে যায়। ফলে এই বিপথগামী অসংখ্য ব্যক্তিকে সুস্থ সমাজ জীবনে পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে আধুনিক সমাজবিজ্ঞানের অবদান অপরিসীম। আমরা জেনেছি যে ইতিমধ্যে সমাজবিজ্ঞানে অপরাধ বিজ্ঞান নামে একটি আলাদা শাখাই রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। এরপর দেখো সমাজে মানুষের মর্যাদা উপলব্ধিতে। সমাজে ব্যক্তির যে মর্যাদা এবং এর যে অন্তর্নিহিত মূল্য উপলব্ধির ক্ষেত্রে সমাজবিজ্ঞানের অনুশীলন খুবই সহায়ক। এখানে মর্যাদা এক এক সোসাইটিতে মর্যাদা এক এক ভাবে মূল্যায়িত হয়। ধরো গ্রামীণ সমাজে সেখানে দেখা যায় যে বংশ পরিচয়টা মর্যাদা দেওয়া হচ্ছে, বংশ পরিচয়কে। এমনকি যত বেশি জমির মালিক তাকে মর্যাদা দেওয়া হচ্ছে। আবার নগরে দেখা যাচ্ছে শিক্ষিত শ্রেণী বা যারা আহ, পেশাজীবী যারা আছেন তাদের মধ্যে পুঁজিপতি, সম্পদ, শিক্ষা, মর্যাদা, সম্পদ শিক্ষা অনুযায়ী মর্যাদা দেওয়া হচ্ছে বা আয় অনুযায়ী পেশা অনুযায়ী মর্যাদা দেওয়া হচ্ছে। তাহলে সমাজভেদে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মর্যাদা দেওয়া হচ্ছে।
আর বর্ণভেদে যে বৈষম্য, জাতিভেদে যে বৈষম্য, এভাবে যে সমাজে যে শ্রেণী বিভাজন বা সামাজিক যে অসমতা, কৃষ্ণাঙ্গ, উম, শ্বেতাঙ্গ আহ, ভেদে যে বৈষম্য, ধর্মভেদে যে বৈষম্য, দ্বন্দ্ব সংঘাত, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাজবিজ্ঞান পাঠের ফলে এই সকল ভেদাভেদ অনেকটা ঘুচে যায়। এই কারণ এ নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে এবং এই বৈষম্য দূরীকরণের জন্য কিছু দিক নির্দেশনাও এখানে পাওয়া যায়। এই সকল কুসংস্কার দূর করে সমাজবিজ্ঞান এই ভেদাভেদ দূর করে সাম্যতা আনার চেষ্টা করে। যার কারণে একসময় সমাজে আমরা দেখেছি যে জাতি পণ্য প্রথা চরম আকার ধারণ করেছিল, চরম রূপ ধারণ করেছিল, কিন্তু বর্তমানে তা প্রায় নেই বললেই চলে। এর পিছনেও সমাজবিজ্ঞানীদের ভূমিকা রয়েছে বা চিন্তাবিদদের ভূমিকা রয়েছে। মানুষ সম্পর্কে জ্ঞান লাভ, আমরা সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার পূর্বে এই বিষয়ে তেমন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ পাইনি। এদিক থেকে বিচার করলে সমাজবিজ্ঞানই মানব সমাজকে মুখ্য বিষয় হিসেবে গণ্য করে এবং এর বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করেছে। মানবজাতির সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নের উদ্দেশ্যে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। মানুষের উৎপত্তি, মানুষের যে দৈহিক গঠন, মানুষের যে নৃতাত্ত্বিক পরিচয়, এগুলো সম্পর্কেও আমরা জানতে পারি সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। মানে দৈহিক বৈশিষ্ট্য কেমন হলে কোন রেস বা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত, অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড, ককেশয়েড না নিগ্রয়েড। তো এই বিষয়গুলো সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারছি। সামাজিক উন্নয়ন সম্পর্কে জানতে বৈচিত্র্যপূর্ণ সমাজ যা সরল অবস্থা থেকে ধীরে ধীরে জটিল আকার ধারণ করেছে, বিভিন্ন সামাজিক উন্নয়নের মাধ্যমে মানব সমাজ আদিম থেকে আধুনিক অবস্থায় পৌঁছেছে। যে এই যে অতীত সমাজ ব্যবস্থা কেমন ছিল, তখনকার প্রথা রীতিনীতি কেমন ছিল এবং সামাজিক উন্নয়নের গতি প্রকৃতি কিরূপ ছিল, পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নের গতিধারা কেমন হবে, আধুনিক সমাজ ব্যবস্থায় উন্নয়নের ধারা কেমন, এই বিষয়গুলো জানতে সমাজবিজ্ঞান পাঠ অত্যন্ত জরুরি। সামাজিক উন্নয়ন কাজ কিভাবে আরো সফল করা যায় সে সম্পর্কেও কিন্তু সমাজবিজ্ঞান দিক নির্দেশনা দিয়ে থাকে। তাহলে সামাজিক উন্নয়ন কাজেও সমাজবিজ্ঞানের পাঠ অপরিহার্য। সংস্কৃতি সম্পর্কে জানতে এই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা যেমন দেশ বিদেশের বিভিন্ন সমাজ, সম্প্রদায়, গোষ্ঠী সম্পর্কে জানতে পারি, তেমনি তাদের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারি। এতে হয় কি, তাদের সংস্কৃতি থেকে ভালো কিছু যেমন আমরা গ্রহণ করতে পারি, আমাদের সংস্কৃতি থেকে ভালো কিছু তারাও গ্রহণ করে। এভাবে পারস্পরিক ভাবের আদান প্রদান হয়, সাংস্কৃতিক লেনদেন হয়, ব্যবহারিক জীবনে জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়। আমরা যদি অন্যের জীবনযাত্রা বা সংস্কৃতি সম্পর্কে জানতে পারি, তাহলে খুব সহজেই সেই সমাজের সমস্যা সম্পর্কে জানতে পারবো এবং সমস্যাগুলির সমাধানের পথও বের করতে পারবো। যদি আমরা সেই সমাজ সম্পর্কেই না জানি, তাদের সংস্কৃতি সম্পর্কেই না জানি, তাহলে সমস্যার সমাধানও বের করা কঠিন হয়ে যাবে। যেমন ধরো, তুমি কোনো জেলে সম্প্রদায় বা কোনো কৃষ্ণাঙ্গদের সংস্কৃতি বা জীবনযাপন প্রণালী সম্পর্কে কোনো ধারণা না নিয়ে তাদের কোনো সমস্যার সমাধান করতে গেলে সেক্ষেত্রে তোমার কতটা কষ্ট হবে বুঝে নাও। তাহলে যে সমাজকে নিয়ে আমি কাজ করব, যাদের কালচার নিয়ে আমি কাজ করব, তাদের সম্পর্কে জানতে হলে আমার সমাজবিজ্ঞানের জ্ঞান থাকতেই হবে। সমাজের সদস্য হিসেবে নিজ ভূমিকা সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তির দৃষ্টিভঙ্গি বিকশিত হয় এবং মানুষ বিজ্ঞান মনস্ক হয়। ব্যক্তি তার বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব ভূমিকা সম্পর্কে সচেতন হন। এই বিভিন্ন ভূমিকাগুলো কি? যেমন একজন ব্যক্তি পরিবারের সদস্য হিসেবে যেমন ভূমিকা পালন করে,
তেমনি রাষ্ট্রের নাগরিক হিসেবে ভূমিকা পালন করে। আবার সে যদি কোনো সংঘের সদস্য হয়, ধরো সে কোনো পাঠক সংঘ অথবা কোনো ফুটবল সংঘ বা আবৃত্তি সংঘ এগুলোর সদস্য, তাহলে সেখানেও তার একটা ভূমিকা থাকে। এক্ষেত্রে শুধু ভূমিকা পালন নয়, ভূমিকা পালনের সাথে সাথে তার সদস্য হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য, এমনকি যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, সে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। বিভিন্ন সমাজের তুলনামূলক বিশ্লেষণ, এটা নিয়ে আগেও আলোচনা করেছি। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজ বিকাশের পর্যায়কে কয়েকটা ধাপে ভাগ করেছেন। কার্ল মার্কস একরকম দেখিয়েছেন, লেনিনস্কি একরকম দেখিয়েছেন, মর্গান একরকম দেখিয়েছেন। এভাবে তারা বিভিন্নভাবে সমাজকে বিভিন্ন ধাপে ভাগ করেছেন, বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। যেমন মার্কস আদিম সমাজ, দাস সমাজ, সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ এরকম বলেছেন। তেমনি লেনিনস্কি আবার বলেছেন সংগ্রহ উদ্যান চাষ সমাজ, পশু শিকার ও সংগ্রহ, ফলমূল সংগ্রহ সমাজ। আবার মর্গান বর্ণদশা, পর্বতদশা, সভ্যদশা এরকম বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এছাড়াও এইগুলো সমাজ ব্যবস্থা ছাড়াও আরো সমাজ আছে, যেমন গ্রামীণ সমাজ, নগর সমাজ, আধুনিক সমাজ। এই যে এত ধরনের সমাজ ব্যবস্থা, কোনটা কোন ধরনের সমাজ, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো যে এটা আদিম সমাজ, কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো এটা আধুনিক সমাজ বা নগর সমাজ, এই বিষয়গুলো সম্পর্কে জানতে এবং এগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করতে, এগুলোর মধ্যকার পার্থক্য জানতে আমাদের সমাজবিজ্ঞান পাঠ জরুরি। সাংস্কৃতিক ব্যাপ্তি, দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে, আন্তর্জাতিক সংস্কৃতি সম্পর্কে জানতে, সবল সংস্কৃতি কিভাবে দুর্বল সংস্কৃতির উপর প্রভাব ফেলে সেগুলো জানতে সমাজবিজ্ঞান পাঠ জরুরি। সামাজিক উন্নয়নের সাথে মানব কল্যাণের সম্পর্ক জানতেও সমাজবিজ্ঞান পাঠ জরুরি। এখানে উন্নয়নের সমাজবিজ্ঞান নামে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা আছে। কিভাবে সামাজিক উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণ করা যায় সে সম্পর্কে জানা যায়। যেমন বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে উন্নয়ন কর্মকাণ্ডের বাইরে রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব না, আর করলেও সেটা সফল হবে না, সফলতার মুখ দেখবে না। সুতরাং নারীদের সক্ষমতা আনয়নে এবং উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে পদক্ষেপ নিতে সমাজবিজ্ঞান পাঠ জরুরি। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য আত্মনির্ভরশীল নাগরিক বা উপযুক্ত মানব সম্পদ তৈরি করতেও সমাজবিজ্ঞান পাঠ জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।